সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের সম্মুখে আমি কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদেরকে বলে এসেছি যে আপার প্রাইমারি প্রায় শেষের দিকে আমরা, অর্থাৎ হিয়ারিং সম্পূর্ণ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সিএভি করার পর প্রত্যাশিতভাবে আমরা ছিলাম যে 3 সপ্তাহের মধ্যে জাজমেন্ট প্রায় হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম যে সময়টা লাগে সেটা প্রায় 90 দিন। কিন্তু আমাদেরকে একদম শর্ট টাইম বলবো না, আবার খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। আপনারা জানেন 18 তারিখ মামলার হিয়ারিং পর্ব শেষ হয়েছে। 28 তারিখ অর্থাৎ ঠিক 40 দিনের মাথায় আপার প্রাইমারি দীর্ঘ প্রতীক্ষিত অর্থাৎ 10 বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এর ইতিহাস আপনাদের সম্মুখে এই মুহূর্তে নাই বা বললাম, আপনারা সকলেই অবগত, বা যারা এই রিক্রুটমেন্ট সিস্টেমের সঙ্গে এখনো পর্যন্ত জড়িয়ে আছেন তারা সবাই জানেন এর দীর্ঘ ইতিহাস বা দীর্ঘসূত্রিতার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল আজকে রাত্রে যে কজ লিস্ট আপলোড হয়েছে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে 11 নম্বর কোর্টের নির্দিষ্ট 2 PM আমাদের মামলাটাকে 1 নম্বরে রাখা হয়েছে ফিক্সড ম্যাটার হিসাবে, অর্থাৎ জাজমেন্ট দেওয়ার যে নির্দিষ্ট প্রসেস সেই প্রসেস মেনে 1 নম্বরে লিস্টেড রাখা হয়েছে। অর্থাৎ আগামীকাল দুপুর 2টোর সময় এই দীর্ঘ প্রতীক্ষিত ম্যাট 638 এবং দীর্ঘ প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার হিয়ারিং শেষ হওয়ার পর অর্ডার হতে যাচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন বা অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা অর্ডার নিয়ে কোনো ভয় ভীতির জায়গা নেই তো? আমি বরাবরের মতো আশ্বস্ত করে বলি যে আগামীকাল আমি অন্তত আমার দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত এসএসসি যা কাজ করেছে এবং রিচেক বা ভেরিফিকেশন বা রিঅ্যাসেসমেন্ট যাই বলি না কেন, তার ফলে আমরা অনেকাংশে কিন্তু লাভবান হয়েছি। যারা লিস্টেড চাকরি প্রার্থী তারা দায়িত্ব নিয়ে বলছি তারা লাভবান হয়েছে। কারণ আজকে যদি ওই বেনজলগুলো থাকতো, অর্থাৎ সেই সাদা খাতা সহ সমস্ত কিছু থেকে যেত এবং পরে রিক্রুটমেন্ট হওয়ার পরে যদি এই সমস্যাটা এসে যেত, তাহলে হয়তো অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা পরে হতে পারতাম। 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেটা ঘটেছে। কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলোকে মেনশন করে কোর্টের সামনে বলা হয়ে গেছে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টাকে স্কুল সার্ভিস কমিশন কোর্টে বল ঠেলে দিয়েছেন। অর্থাৎ কোর্ট যে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকেই শিলমোহর দেবেন স্কুল সার্ভিস কমিশন। অতএব যারা এখনো পর্যন্ত নট ইন দ্য লিস্ট হয়ে আছেন তাদের বিষয়ে একটা অর্ডার আমরা কাল দীর্ঘ অপেক্ষা করব। তাদের বিষয় নিয়ে ঠিক কেমন ভাবে বিচারপতিরা তাদের লাইনটা টেনে দিয়েছেন সেটা একটা ইন্টারেস্টিং দেখার বিষয়। আর আমাকে যেমন বিশেষভাবে প্রচুর জন ফোন করেছেন, মেসেজ করেছেন যে দাদা রিজার্ভেশন রুলস বা যেটার কারণে আপনারা বারবার হয়তো একটু ভীত সন্ত্রস্ত হচ্ছেন, যে এইটা একমাত্র কারণ যে জায়গাটাতে দাঁড়িয়ে হয়তো মনে হতে পারে আপনাদের কোথাও প্যানেলটা যদি কোনো রকম গন্ডগোল হয়। আমি এর আগেও এই বিষয়টাকে বারবার বলেছি, আবারও বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, জাজমেন্টের আগের রাত্রে বলছি, এটা নিয়ে বা রিজার্ভেশন রুলস নিয়ে বিন্দু বিসর্গ চিন্তা করার কোনো জায়গা নেই। এইখানে একটা ছোট্ট বিষয় যদি আমি প্রাসঙ্গিক সূত্রে টেনে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। কয়েকদিন আগের
এলাহাবাদ হাইকোর্টের অর্ডার, এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবজারভেশন যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট মেরিটে যদি তার জেনারেল ক্রাইটেরিয়া সে পূর্ণ করে, অর্থাৎ জেনারেল মেরিটে আসতে পারে, সে আনরিজার্ভ ভ্যাকেন্সি অর্থাৎ জেনারেল ভ্যাকেন্সিতে সে থাকতে পারে বা তাকে রাখতে হবে, যেটা আমরা বরাবর বলে আসছি, যেটা স্কুল সার্ভিস কমিশন করেছে। এইখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমি বারবার একটা বিষয় বলার চেষ্টা করি যে একটা দুটো পার্ট আছে, একটা কনস্টিটিউশন আর একটা হলো গেজেট নোটিফিকেশন বা ইত্যাদি ইত্যাদি। এই গেজেট নোটিফিকেশন গুলা যারা তৈরি করে বা যে অথরিটি তৈরি করে, নিয়োগ অথরিটি তৈরি করে, তারা কিন্তু চেষ্টা করে বা তৈরি করার সময় তারা কনস্টিটিউশনের আন্ডারে তৈরি করে। তার মানে গেজেট নোটিফিকেশন কখনোই কনস্টিটিউশনের ঊর্ধ্বে নয়। এখানে ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যারা একটু ধর্মীয় এক্সাম্পল দিয়ে বলছি, মানে যদিও আমি এটা প্রিফার করি না ধর্মীয় এক্সাম্পল দেওয়া, তা সত্ত্বেও বলছি। ধরুন একজন মুসলিম মানুষ, তার কাছে তার মানে কোরআন আলটিমেট গ্রন্থ, তার ঠিক পরের স্টেজে আসে হাদিস। আবার এইভাবে যদি আমি গীতা বলি, তাহলে একটা শাস্ত্রের ত্রিপিটক, বাইবেল, গীতা, এটা হলো মেন, এটা হলো সেই ধর্মের কনস্টিটিউশন। তাকে অনুকরণ করে বা সেইগুলাকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য যদি হাদিস বা অন্যান্য সাপোর্টিং অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলাকে আমি নিয়ে আসি, তাহলে এই ক্ষেত্রে যখন টাসল হয় বা মূল্যায়ন করার দরকার হয়, তখন সবার প্রথমে দেখা হয় যে মূল গ্রন্থ কি বলছে। যদি মূল গ্রন্থে তার সঠিক উত্তর পাওয়া যায়, তাহলে তার সাপোর্টিং গ্রন্থের আর দরকার হয় না। সেখানে যদি টোটাল বিষয়টাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করা থাকে, যেমন ধরুন কোরআন একটা বিষয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে বা তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তাহলে তার নিচে হাদিসে যাওয়ার আর দরকার পড়ে না। অর্থাৎ আবার এইভাবেই যদি বলি, বাইবেল একটা বিষয়কে ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক তার পরে পরে সাপোর্টিং যে সমস্ত বাইবেলের বুকস আছে যেগুলাকে দিয়ে ক্ল্যারিফাই করা হয়, তার মতামতগুলো আর গুরুত্ব পায় না। অনুরূপভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে রিজার্ভেশন নিয়ে, যা রিজার্ভেশনের জায়গা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একাধিক হাইকোর্ট, তার নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়েছেন। অর্থাৎ ধরুন একটা আনরিজার্ভ ক্যান্ডিডেট যদি তার যোগ্যতা থাকে, মেরিট থাকে, সে জেনারেলের সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ করে জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকতে পারে, সে আলবাত জেনারেল এবং সর্বস্তরে জেনারেল। সে শুধু ইন্টারভিউ স্টেজে জেনারেল নয়, সিলেক্টেড বা সিলেকশন পর্যায়ে সে জেনারেল না, এটা নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি অন্তত যতটুকু মানে কনস্টিটিউশনের বিষয়ে বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে জেনেছি, শুধু এই মামলা নয়, অন্যান্য মামলা করতে গিয়ে, এই যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন জানতে যাচ্ছিলাম, তখন এই বারবার রিজার্ভেশন বিষয়গুলো উঠে আসছিল। তখনও সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেট যেমন রৌফ রহিম সাহেব বলছিলেন যে না, রিজার্ভেশন রুল সেটা নয়। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা বলতে যাই বা বিভিন্ন বিষয়গুলা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আবার এখানে আরো একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ধরিয়ে দিই, শুধু এক শ্রেণীর উকিল ছাড়া বাকি আমাদেরই বিরোধী বেঞ্চে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন, সবাই কিন্তু সব শ্রেণীর উকিল কিন্তু রিজার্ভেশন নিয়ে মাথা গলায়নি। কারণ কোথাও রিজার্ভেশন ইস্যুতে তাদের সঙ্গে নিজেদেরও দ্বিমত রয়েছে। আমি আশা করি আপনাদেরকে জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। তো সেই জায়গা থেকে বলি, রিজার্ভেশন এই জায়গায় এসে কোনো ফ্যাক্ট নয় যেটা স্কুল সার্ভিস কমিশন করেছে। আমি মনে করি, আমি যতটুকু ল নিয়ে বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গে ওঠা বসা করে যতটুকু জানতে পেরেছি, আমি অন্তত এতটুকুই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো রকম ভাবে কোনো এই জায়গাটা ব্রেক করে, সে যে কোনো স্টেজে হোক না কেন,
আমি ফিজিক্যালি সুপ্রিম কোর্ট যাব, কারণ আমি নিজে একজন, আমি জেনারেল ক্রাইটেরিয়ায় জব নিয়েছি। সাপোজ ধরুন যে আমি যে স্কুলটা নিয়েছি সেই স্কুলটা জেনারেলে নিয়েছি, কিন্তু রিজার্ভেশন রুলস ব্রেক হলে আমি নিজেও কিন্তু একজন রিজার্ভ ক্যান্ডিডেট, রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট। সুতরাং আমি রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট বেনিফিট নিই না নিই সেটা ম্যাটার নয়, কিন্তু আমার অধিকারে যদি হাত দেয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, পরিষ্কার বলছি। সে কে কি করবে আমি জানি না, কারণ এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার হক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। বাকি রইল ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি ইস্যুতে কি অর্ডার দেবেন না দেবেন বিচারপতি মহোদয়রা নিশ্চয়ই ঠিক করে রেখেছেন, আমরা সেই অবজারভেশনের দিকে লক্ষ্য রাখবো। তো এই হলো টোটাল বিষয়। আগামীকাল এই মুহূর্তে আমি মুর্শিদাবাদে আছি, তা সত্ত্বেও খবরটা যেই শুনেছি আমি সঙ্গে সঙ্গে টিকিট করে নিয়েছি। আমি কালকেও ফিজিক্যালি হাইকোর্টে উপস্থিত থাকছি, বিস্তারিত বিষয় আপনাদেরকে অবশ্যই জানাবো এবং টাইম টু টাইম জানিয়ে রাখবো। আপনারাও নিশ্চিন্তে থাকুন। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে খারাপ কিছু হয়েছে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে শেষ হাসিটা কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরাই হাসবে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, শুধু সময়ের অপেক্ষা। এই সময়টা, এতটা দীর্ঘ সময় যখন আমরা কাটিয়ে এসেছি, তখন এই সময়টাও খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা আমাদের গন্তব্যে, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী যারা তারা স্কুলে যাবে, যে লড়াই 2014 সাল নোটিফিকেশন থেকে শুরু হয়েছিল, সেই লড়াইয়ে 2024-এও প্রথম পর্যায়ে যেমন ভাবে একদম লাইনের প্রথমে দাঁড়িয়ে লিডিং অফ দ্য ফ্রন্ট যাকে বলে, সেই লড়াইয়ে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবং ওয়েটিং চাকরি প্রার্থীদেরকে বলবো, যারা ওয়েটিং চাকরি প্রার্থী আছেন, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই জিজ্ঞাসা করছেন, দাদা অনেক দূরে ওয়েটিং, কি করব? আমি বলি, সেই সমস্ত যারা এম প্যানেল হওয়া সত্ত্বেও আন্দোলনে আসে না, লড়াইয়ে থাকে না, তাদের প্রতি ভরসা অন্তত মাহিউদ্দিন মাহি রাখে না। যে কজন লাস্টে থাকবে তাদেরকে নিয়েই লাস্ট লড়াইটা লড়ব এবং রাস্তায় লড়ব, চোখে চোখ রেখে লড়ব, যে জায়গাতে আছি সেখান থেকেই লড়ব। সুতরাং লাস্ট ওয়েটিং, দুটো কথা দিয়েছিলাম, যত দ্রুত সম্ভব যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর দুই, লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থী থাকা পর্যন্ত লড়াইয়ের ময়দানে আছি, শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে থাকব, এতটুকু দায়িত্ব নিয়ে বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আগামীকালকে অর্ডারের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবে থাকুন এবং স্কুল সার্ভিস কমিশনও প্রস্তুত আছে। যদি একটু আগেই আমার সঙ্গে বিস্তারিত কথা হলো চেয়ারম্যান মহাশয়ের, তিনিও প্রস্তুত আছেন সব রকম ভাবে, যে যদি পজিটিভ অর্ডার হয় তাহলে আমাদের রিকমেন্ডেশন ইস্যু করা বা তার নৈপথ্যে যা যা কাজ করা দরকার উনিও সেইভাবেই করবেন। শুধুমাত্র কোর্ট অর্ডারের অপেক্ষায় উনি বসে আছেন। দুর্ভাগা আমরা যে কাউন্সিলিং করার পর 9 মাস পরেও আজকে অপেক্ষা করতে হয় বা হচ্ছে। যাক, শেষ হাসিটা সবাই আপনারা হাসুন, যোগ্য চাকরি প্রার্থীরা হাসুক। আর তার সঙ্গেও আরো একটা কথা বলি, যদি আরো 10,000 20,000 ভ্যাকেন্সি বেড়ে যায় তাতে আমাদের লাভ, লসের কিছু নেই। সুতরাং এটা নিয়ে বিন্দু বিসর্গ চিন্তা করার কোনো জায়গা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে।